বিদেশে পলাতক আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ফিরিয়ে বিচার করা হবে জানালেন প্রেস সচিব। তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেন্চুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। জুলাই গণহত্যার প্রথম তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে, সে কারণে তারা চার্জশিট দাখিল করেছেন। পারভেজ হত্যা মামলায় ৩ আসামির রিমান্ডে। ক্যাম্পাসে ছাত্র দলের বিক্ষোভ, জড়িত বৈষম্য বিরোধী আন্দোলনের 2 নেতাকে গ্রেপ্তারে আলটিমেটাম। প্রার্থনা সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। শ্রমবাজার ও ভিসা ইস্যুতে গুরুত্ব জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা লোপাট, মন্ত্রণালয়ে দুদকের অভিযানে মিলল প্রমাণ। ক্রিকেটার সাকিবের অর্থ পাচার তদন্তে কমিটি। সবার জন্য উন্মুক্ত 10 রেলওয়ে হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি। বিশেষ বিসিএসে হবে 2000 চিকিৎসক নিয়োগ। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের চিরবিদায়। দেশে দেশে দীর্ঘ হচ্ছে শোকের কাফেলা, শোক জানান প্রধান উপদেষ্টা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছে পুরো খবরে। হত্যা লোপাটের মামলা থাকলেও বিদেশের মাটিতে আয়েশি জীবন কাটছে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের। জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান সরকার বিচার শেষ করতে না পারলেও পরবর্তী সরকার তাদের বিচার করবেই। 5 আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবল তাই নয়, মন্ত্রী এমপিরাও দলবলে দেশ ছেড়েছেন, নয়তো আছেন আত্মগোপনে। এভাবে প্রধানমন্ত্রীর পাশাপাশি 300 আসনের এমপি মন্ত্রী পালিয়ে যাওয়া বিশ্বের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। যাদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে, তাদের দেখা যাচ্ছে বিদেশের মাটিতে খোশ মেজাজে। লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে দেখা গেছে একসঙ্গে শেখ হাসিনার সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব জানান, জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবে সরকার। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছে, এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেন্চুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। কোনো কারণে এই সরকারের আমলে সবার বিচার কাজ শেষ করা সম্ভব না হলে নির্বাচিত সরকার যেন অব্যাহত রাখে বিচারিক কার্যক্রম, সেই প্রত্যাশাও করেন প্রেস সচিব। তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট, সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। জানান, যারা জুলাই বিপ্লব চলাকালে গণহত্যায় জড়িত ছিল, জাতিকে কলঙ্ক মুক্ত করতেই দ্রুত তাদের বিচার করা উচিত। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছে। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত সংস্থা এই প্রতিবেদন জমা দিয়েছে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন স্কুল ছাত্র আনাস। একই দিন হত্যা করা হয় আরও 5 জনকে। সেই ঘটনায় দায়ের করা মামলায় প্রথম কোনো তদন্ত প্রতিবেদন জমা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জানান, দ্রুতই শুরু হবে এই মামলার আনুষ্ঠানিক বিচার। তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। কয়েকদিন সময় লাগবে, সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা, সেটা শুরু হয়ে যাবে।
চাংখারপুলের গণহত্যার মামলায় আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে। গ্রেপ্তারে থাকা আসামিরা হলেন পরিদর্শক আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে, এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালে আরও জানানো হয়, তদন্ত রিপোর্টে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ মিলেছে। তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। শেখ হাসিনা সহ অন্য মাস্টারমাইন্ডের বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান থাকায় তাদের বিষয়ে এই রিপোর্টে কিছু আসেনি জানান চিফ প্রসিকিউটর। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। একটি চিঠির মাধ্যমে এই তালিকাভুক্ত 10 জনের এনআইডি লক করা হয়েছে। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। নথিপত্র অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ছাত্রদল কর্মী পারভেজ হত্যা মামলায় 3 আসামিকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার করে হত্যাকাণ্ড তদন্তে 5 সদস্যের কমিটি করেছে কর্তৃপক্ষ। এদিকে বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। আর এই হত্যাকাণ্ডের পেছনে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সংশ্লিষ্টতা এবং আসামি গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে এই মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এই তথাকথিত ছাত্র প্রতিনিধির নামে নৃশংস এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সরাসরি সম্পৃক্ততা আছে বলে দাবি করেন ছাত্রদলের নেতারা। বলেন, এদেশে আর হত্যার রাজনীতি করতে দেয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। পারভেজ হত্যার বিচারের দাবিতে বনানী ক্যাম্পাসের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে 2 জনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। জড়িতদের গ্রেফতারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাধা দিচ্ছে বলেও অভিযোগ তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এরপর সুষ্ঠু বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত অপরাধীদের ফাঁসি না হবে আমরা এইভাবেই থাকবো। তার যাতে সবচেয়ে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ছাত্রলীগকে যারাই পুনর্বাসন করতে চাইবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী তাদেরকে অবশ্যই প্রতিহত করব আমরা। তাদের উচিত এই দায়ভার নিয়ে আরেকটি প্রেস ব্রিফিং করা এবং জাতির সামনে, সাধারণ শিক্ষার্থীর সামনে তুলে ধরা। এমন বাস্তবতায় 3 জনকে সরাসরি বহিষ্কার করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাইম এশিয়ার প্রক্টর জানান, তিনি বিরোধ মিটমাট করে দেওয়ার পরও হত্যা করা হয় পারভেজকে। তাদেরকে আমরা অপশন দিয়েছিলাম যে তোমরা যদি এটা নিয়ে যদি বেশি করো তাহলে আমরা আইনি সহায়তা নেব, সেক্ষেত্রে পুলিশের দিকে আমরা যাবো। তাই সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলেছে স্যার এটা দরকার নেই, আমাদের মিউচুয়াল হয়ে গেছে।
রোববার রাতে হত্যায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে মহাখালীর ওয়ালেস থেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠানো হলে জামিন আবেদন নাকচ করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে দেশটিতে অনুষ্ঠেয় আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণের জন্য এই সফরে গেলেন প্রধান উপদেষ্টা। এছাড়াও কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক 2.5 ঘন্টার একটি সেমিনারে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাইপলাইন অনেকগুলো মিটিং হবে। এই মিটিংগুলো আসলে সত্যি হতে কাতারের সাথে যেটা আমাদের পারস্পরিক যে সম্পর্কটা, এটা আরো নতুন উচ্চতায় নেওয়ার জন্য। আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েন্স, এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস। তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি, এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফরে শ্রম বাজার এবং ভিসা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যেই সমস্যা যেগুলি আছে ওই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করতে। আমরা কি আরো এলএনজি কিনতে চাই? এটা আপনি যিনি কিনবেন তাকে জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো আরো এলএনজি আমরা কিনবো কিনা। না, শ্রমবাজার তো বললাম যে ভিসা টিসা নিয়ে যে সমস্যাগুলি আছে এগুলি আমরা দূর করার চেষ্টা করবো। ফ্যাসিবাদ যেন কোনোভাবে আর ফিরে না আসে সে লক্ষ্যেই ঐকমত্য কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিস ও জাতীয় গণফ্রন্টের সঙ্গে বৈঠকের আগে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমেই জুলাই সনদ প্রণয়ন করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন। এরই মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেন 2টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুরুতে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক করে কমিশন। কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে, পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। বৈঠক শেষে সংস্কার প্রস্তাবনা নিয়ে নিজেদের মতামত গণমাধ্যমকে জানান খেলাফত মজলিসের প্রতিনিধিরা। ফ্যাসিস্ট সরকারের যারা দোষী এদের বিচার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। বিকেলে জাতীয় গণফ্রন্টের নেতারা বৈঠকে বসেন ঐকমত্য কমিশনের সঙ্গে। সংস্কার ও বিচারের পাশাপাশি সংবিধান নতুন করে রচনার দাবি জানান তারা। কিছু একমত হয়েছে, দ্বিমত পোষণ করেছে, কিন্তু মৌলিক যে বক্তব্য আমাদের, সেই মৌলিক বক্তব্য হলো আমাদের সংবিধান সভার নির্বাচন। সেই জায়গায় স্টিক রেখে চলমান প্রক্রিয়ায় আমরা কিছু কিছু মতামত দিয়েছি। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন, যার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সজল দাস, নিউজ 24, ঢাকা। ডিসেম্বর মাসকে সময় ধরে নির্বাচনের জন্য রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্য জোট।
সোমবার দুপুরে ইসলামী ঐক্য জোটের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিইসি বৈঠক করেন। বৈঠকে ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে বলা হয়, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকার দ্বারা সম্ভব। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন চায় ইসলামী ঐক্য জোট। তবে ইসলামী ঐক্য জোটের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার দরকার তাতে সরকারকে সহযোগিতা করতে চায় দলটি। রেলওয়ে হাসপাতালগুলো সাধারণের জন্য উন্মুক্ত করে দিচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, দেশে 8,000 চিকিৎসক সংকট রয়েছে। বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে 2,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। সচিবালয়ে রেলওয়ে হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এই কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। চুক্তির আওতায় ঢাকার 1টি, চট্টগ্রামের 3টি সহ সারা দেশের মোট 10টি রেলওয়ে হাসপাতাল যৌথভাবে পরিচালিত হবে। মোট 431 বেডের যেসব হাসপাতালে ভবিষ্যতে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাবেন। নিয়োগের জন্য একটা বিশেষ বিসিএস পরীক্ষা হবে এবং এটা একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা নেওয়া হবে। যখন আমরা বললাম নীতিমালা আমাদের তৈরি হবে, সেই অনুযায়ী কে কোন কাজটা করবে সেগুলো ঠিক হবে, পরিদর্শনে যাবে, প্রাইভেট হিসেবে কোনটা করাতে, তারপর আমরা আবার একটা ডিক্লারেশন দেবো যে এখন থেকে এটা উন্মুক্ত করলাম, আপনারা এখন এখানে ট্রিটমেন্ট নিতে পারেন। বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। এদেশে সাম্প্রদায়িক সৌহার্দ্যের যে আবহ বিরাজ করছে সেটি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ঢাকা জেলা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ, কিছু সমস্যা আছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বেশ মন্দিরে যেমন হামলা চালানো হয়েছে, তেমনি 50টিরও বেশি মাজারে ভাঙচুর করা হয়েছে বলেও এই সময় মন্তব্য করেন তিনি। এসব ঘটনা যতটা না সাম্প্রদায়িক, তার চেয়ে বেশি রাজনৈতিক। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ বিরাজ করছে, স্পোরাডিক ইনসিডেন্টগুলো বাদ দিলে এটা পৃথিবীর বহু দেশের জন্য মডেল। আমার এই দেশ সাম্প্রদায়িক কমিউনাল হারমোনির মডেল হিসেবে বিবেচিত আছে। কিছু চ্যালেঞ্জ আছে, কিছু সমস্যা আছে। ওয়াশিংটন ডিসিতে আজ শুরু হচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক। বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে গেছেন অর্থ উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধি দল। বৈঠকে আগামী জুন মাসের মধ্যে বিশ্বব্যাংক IMF এর কাছে প্রায় $200 কোটি ঋণ সহায়তা চাওয়া হবে বলে জানান তারা। এর মধ্যে IMF এর ঋণের 2 কিস্তি $140 কোটি এবং বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুত বাজেট সহায়তার $50 কোটি রয়েছে। এছাড়া চলমান অন্যান্য প্রকল্পে বিশ্বব্যাংক যাতে ঋণ সহায়তা বাড়ায় সেই বিষয়টির উপর জোর দিচ্ছে সরকার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বে হানাহানি বন্ধের বার্তা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শুধু আন্তদেশীয় নয়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি। তার মৃত্যুতে গোটা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাণঘাতী নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে ফিরে এসে হাজার হাজার ভক্তকে হ্যাপি স্টারের শুভকামনা জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর একদিন আগেও তার কণ্ঠে ছিল যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান। সোমবার সকালে ভ্যাটিকান থেকে বার্তা আসে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। পোপ ফ্রান্সিসের জন্ম 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্সে। ক্যাথলিকের পুরোহিত হিসেবে তার অভিষেক হয় 1969 সালে। পুরো আমেরিকা এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত তিনি প্রথম পোপ। পোপ
পোপ হিসেবে তিনি সরল জীবনযাপন বেছে নিয়েছিলেন। সরব ছিলেন ক্ষুধা, দারিদ্র, পরিবেশ আর যুদ্ধ বন্ধে। সম্প্রীতির বার্তা নিয়ে ছুটে গেছেন বিশ্বের নানা প্রান্তে। ছুটে এসেছিলেন বাংলাদেশেও। গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশে দেশে দীর্ঘ হচ্ছে শোকের কাফেলা। শেষকৃত্যের দিনক্ষণ নিয়ে এরই মধ্যে ভ্যাটিকান জুড়ে নীরবতা। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।